আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই শহীদ দিবসে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের আন্দোলনই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বলে বিএনপির দাবি। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের সঙ্গে ঐক্য সম্ভব নয় মন্তব্য। জুলাই আন্দোলনে নারীদের সাহসী উত্থান উদযাপনে রাজধানীতে সমাবেশ ও মশাল মিছিল। নারীর প্রতি সব বৈষম্য নিরসনের আহ্বান। বাংলাদেশের আগামী নির্বাচন যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে মনে করে ফ্রান্স। আওয়ামী লীগের জন্য অংশ নেওয়া কঠিন হবে মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শান্তি মার্ডির হ্যাট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আফ্রিদা টানা তৃতীয় জয়। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোটা আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনে জুলাই শহীদ দিবস বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ৩ মাসের আন্দোলনে জুলাই আন্দোলন হয়নি, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনই রূপ নিয়েছে গণ অভ্যুত্থানে। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলে দিন শীর্ষক আলোচনায় ছাত্রদলের নেতারা বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের সঙ্গে কোনো ঐক্য সম্ভব নয়। জাকি আক্তারের রিপোর্ট। ২৪-এর ১৫ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে সামিল হওয়ার স্মৃতি জাগরণে ছাত্র দলের আয়োজনে গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভা। আলোচনায় উঠে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের ভূমিকার কথা। আলোচনায় ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। ছাত্রদলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর হওয়া সত্ত্বেও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো গোষ্ঠী যদি জুলাই আন্দোলন নিয়ে একক ষড়যন্ত্র চালায় তা কোনোভাবে মেনে নেবে না ছাত্রদল। এই ১ বছরে আমরা দেখতে পাইনি আমাদের কোনো শহীদের বিচার হয়েছে, আমরা দেখতে পাইনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, আমরা দেখতে পাইনি আমাদের যেসব ভাইরা এখনো নির্মম নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় পড়ে আছেন, তাদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আমরা সহ্য করতে শিখেছি, কিন্তু এই সহ্যের যদি সীমা সেরে যায় এবং যদি এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখে, ছাত্রদল বসে থাকবে না। যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপিকে ছোট করে নির্বাচনকে দীর্ঘায়িত ও বানচাল করার নীল নকশা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সব ছাত্র সংগঠনকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই ১৭৬ জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের ১৪২ জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে,
যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আগস্টের 5 তারিখের মধ্যে জুলাই সনদ দিতে জাতীয় ঐকমত্য কমিশনকে আহ্বান জানান বিএনপি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। 24 জুলাই আন্দোলনে নারীদের সাহসী উত্থান উদযাপনে সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করে নারী সংহতি। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মিথিলা নাজনীনের রিপোর্ট। লাল জুলাইয়ের আন্দোলনকে বেগবান করতে নারীদের সাহসী পদক্ষেপ স্মরণে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারীদের সমান অংশগ্রহণ যেমন আন্দোলনকে এগিয়ে নিয়েছে, তেমনি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নারীদের সম্মান, সম অধিকারের প্রত্যাশাও সবার। আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়িনি, আমাদের মেয়েদের আলাদা লড়াইটা যেটা, সেটার জন্য আমাদেরকে শুধু আজকে নয়, সব সময় উদযাপনে এবং বিদ্রোহে থাকতে হবে। জুলাই কিংবা 71 কিংবা এই লড়াই, এটা সব সময় চলবে। নারীদের যে উত্থান, তার যে সাহস, তার যে সংগ্রাম, তার যে নেতৃত্ব, সেটি এই 14 জুলাই কিংবা এই গণ অভ্যুত্থানের যে পরিক্রমা, সেটির মধ্য দিয়ে বাস্তব আকারে আমাদের সামনে আসে। জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং আহতদের সুচিকিৎসারও তাগিদ দেওয়া হয় সমাবেশ থেকে। তাদের কারো কারো ক্ষত জীবনের শেষ দিন পর্যন্ত সেই ক্ষত বয়ে বেড়াতে হবে। শহীদের তালিকা কিংবা আহতদের তালিকা, সেখানে নারী আহতদের তালিকাগুলো আসলে স্পষ্ট করে দেখা যায় না। মায়েরা সকলে, নারী সমাজ সবাই বেরিয়ে এসেছিল, কিন্তু এখন আমরা একটা জিনিস খুব পরিষ্কার বলতে চাই, আমরা শুধু সামনে বেরিয়ে এসে ভাইদের রক্ষা করব তা নয়, আমাদের দাবিও দিতে হবে। বারবার হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা দরকার। এবং শাহবাগে সমাবেশ শেষে মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে, যাতে নারীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশা ও লিঙ্গের মানুষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে অধিকাংশ দল একমত হলেও এর গঠন কাঠামো ও কার্যকারিতা নিয়ে ঐকমত্য হয়নি। এছাড়াও উচ্চকক্ষে 100 আসন এবং মৌলিক কিছু বিধান ও তত্ত্বাবধায়ক ব্যবস্থার ক্ষেত্রে 2/3 রাজনৈতিক দলের মতামত লাগবে বলে সম্মত হয়েছে বেশিরভাগ দল। সংবিধানের মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপি সহ সমমনা দলগুলো বাধা তৈরি করছে বলে অভিযোগ জানিয়েছে এনসিপি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের আলোচনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংবিধান সংশোধন বিষয়ে আজ মূল আলোচনা হয়। আমরা মনে করেছি প্রচলিত পদ্ধতিতে পার্লামেন্ট নির্বাচন হোক, পার্লামেন্টে ডিসাইড করবে আগামীতে কোন পদ্ধতিতে আমরা এই ধরনের সরকার গঠন করব। চাই নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি সংসদে আসুন, আমরা অনির্বাচিত ব্যক্তিকে আমরা এখানে চাই না। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং 100 নারী আসনে পিআর বা সমানুপাতিক ভোটের পক্ষে মত দিয়েছে জামাতে ইসলামী, তবে বিএনপি পিআর পদ্ধতি চায় না। যে কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে, যে সাধারণ বিল কিভাবে পাস হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাস হবে ইত্যাদি। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐক্যমত্যে আসা যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন, সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। জামাতে ইসলামী বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে তারা মৌলিক সংস্কারের প্রশ্নে ছাড় দেবে না এনসিপি। যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম, এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। কোনো একটি দল 3টি দল না চালে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে। অধিকাংশ দল মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল, তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যমত্যের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন, এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছেন।
কমিশনের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। ঐক্যমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কোনো না কোনোভাবে এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। জামাতে ইসলামী বলছে, 1-2টি দলের কারণে ঐক্যমত্য আটকে গেলে তা হবে বৈষম্য। আলোচনার সারসংক্ষেপ ঐক্যমত্য কমিশনকে রোববারের মধ্যে জানানোর তাগিদ দিয়েছে জামাতে ইসলামী। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের আগামী নির্বাচন যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাস্তুপে। তবে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নির্বাচনের প্রস্তুতির ধরন ও বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা, জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চাওয়া এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগের জন্য আসন্ন নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে। ভোট আয়োজনে ফ্রান্সের সহযোগিতাও আশ্বাস দেন রাষ্ট্রদূত। পান্থ রহমানের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত দিয়ে চলতি বছরের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গ ওঠায় ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত। I'm confident that the election commission is going to do a great job. That's clearly their intention. So hopefully it will be as inclusive as possible. আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন ভালোভাবে কাজ করবে। এটাই যে তাদের উদ্দেশ্য তা পরিষ্কার। তাই আশা করছি নির্বাচনটি যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হবে। আমরা জানি বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতক্ষণ না সেই দল নিজেদের সংস্কার করছে, ক্ষমা চাইছে এবং তাদের কিছু নেতার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে তাদের নির্বাচনে অংশ নেওয়া কঠিন সেটিও আমরা বুঝি। রাষ্ট্রদূত মনে করেন অংশগ্রহণমূলক মানে শুধু বড় দল নয়, বরং ছোট ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ। Interim government under the wise leadership of Dr. Yunus has been engaging and committing itself to prepare the scene to hold free and fair elections. ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে কাজ করছে। এটা তাদের অঙ্গীকার। ফ্রান্স এই প্রচেষ্টাকে সমর্থন করছে। সম্ভব হলে আমরা ইউরোপীয় জোট ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠিয়েও সহায়তা করতে চাই। এই সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে উল্লেখ করে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আগস্ট থেকে টানা 6 মাস 55,000 পরিবারকে 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি করে চাল দেবে সরকার। এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন খাদ্য উপদেষ্টা। অসম বিবেচনায় গত সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে করা সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য ঘাটতি মেটাতে 4 লাখ মেট্রিক টন চাল ও 8 লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে 5 লাখ টন চাল। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচিতে এবার বাড়ানো হয়েছে পরিবারের সংখ্যা। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম হবে। বন্যার কোনো ঝুঁকি রাখি নাই, যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। আপস এন্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সব বিদ্যুৎ কেন্দ্রের দেশি বিদেশি চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমতি দেওয়া হয়। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য।
এবং রিভিউ করার জন্য বিজ্ঞান এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজ বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবেলায় নিরাপত্তা সহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবেন তারা। বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরেনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিএনপি কাজ করবে। মার্কিন বাজারে রফতানির সাথে 15 থেকে 16 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত, তাই মার্কিন রফতানি বিসর্জন দিয়ে অন্যভাবে অর্জন করা সম্ভব হবে না। বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। অনেক বড় বিষয় এটা। আমরা সরকারকে সমর্থন দিয়ে, আমরা চাই সরকারকে সমর্থন দিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চীন যাতে বাংলাদেশের সাথে সরকার পর্যায়ে, দলীয় পর্যায়ে ও ব্যক্তি পর্যায়ে 1-to-1 সম্পর্ক বজায় রাখে, চীনকে সেই অনুরোধ করা হয়েছে। 5 দিনের চীন সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। গত 10 জুলাই 8 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান জামায়াতের আমির। তার ফিরে আসা উপলক্ষে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন এবং জামায়াতের শীর্ষ নেতারা। চীন কিভাবে এত দ্রুত উন্নয়ন করেছে এবং জামায়াত কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়টিও অনুধাবন করতে পেরেছেন বলে জানান জামায়াতের আমির। আমরা তাদেরকে অনুরোধ করেছি, অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। এর পাশাপাশি আমরা বলেছি অ্যানাদার P2P, সেটা হচ্ছে পার্টি টু পার্টি, এবং এখানে কাউকে সেগ্রিগেট করার, আলাদা করার দরকার নাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। আগামীর বাংলাদেশ করতে জুলাইয়ের মতো সবাইকে পাশে থাকতে হবে। ভোলায় পথসভায় নাহিদ বলেন, গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর বাংলাদেশ করতে চায় এনসিপি। ছাত্র জনতার আন্দোলনে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায় বলেও জানান নাহিদ। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। গত বছরের তুলনায় এ বছর দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে প্রায় $6.5 বিলিয়ন বা 26%। এক বছরে রিজার্ভ বেড়েছে $5 বিলিয়নেরও বেশি। রেমিটেন্স ও রপ্তানি বাড়ায় বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার চেয়েও বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিটেন্সের পরিমাণ ছিল $23.9 বিলিয়ন মার্কিন ডলার। এক বছরে রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে $30.3 বিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে রিজার্ভও বেড়েছে $5 বিলিয়ন বেশি। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কারণেই প্রবাসী আয়ে এই ঊর্ধ্বগতি, বলছে বাংলাদেশ ব্যাংক। রেমিটেন্স গত বছরের সাথে হিসাব করে যে গত অর্থ বছরে এটা লেস দেন 24 বিলিয়ন ছিল, যেটা এবছর 30 বিলিয়ন হয়েছে। তার মানে এবছর 26%-এর উপরে
আমাদের প্রবৃদ্ধি আছে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে। রাষ্ট্র ফেসিলিটেট করেছে, ব্যাংকগুলো কঠোরভাবে মনিটর করছে, বিদেশি যারা এক্সচেঞ্জ হাউস আছে তাদের সাথে যোগাযোগ রাখছে যাতে অন্য কোনো চ্যানেল দিয়ে টাকা দেশের ভিতরে না ঢুকে ব্যাংকিং সেক্টর দিয়ে আসে। তিনি জানান, রিজার্ভ বাড়ার ক্ষেত্রে $3 বিলিয়ন মতো ভূমিকা আছে IMF সহ কিছু বৈদেশিক ঋণের। তবে রেমিটেন্স ও রপ্তানি বাড়ায় এবং আমদানি খরচ কমে যাওয়ার সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। সম্প্রতি দেখা যাচ্ছে যে রেমিটেন্স প্রবাহ এবং এক্সপোর্টের যে ঊর্ধ্বগতি, এর কারণে ডলারের যে রিজার্ভ সেটা খুবই সন্তোষজনক মাত্রায় আছে এবং বাজারে তারল্য হিসেবে ডলারের যে সাপ্লাই এবং ডিমান্ড, সেটা সাপ্লাইয়ের অবস্থা ডিমান্ডের তুলনায় বেশি। এই কারণে বিনিময় মূল্য হ্রাস পেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বাধ্য হচ্ছে যে বাজার থেকে উদ্বৃত্ত ডলার কিনে এই মার্কেটটাকে স্টেবল রাখার। দেশের ব্যাংকিং খাতের সংস্কারের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। খরাপ্রবণ যশোরের প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০-রও বেশি শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। যশোর থেকে আকরামুজ্জামানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে ওষ্ঠাগত যশোরের প্রাণ প্রকৃতি। এমন পরিস্থিতিতে নির্জীব প্রকৃতিকে সবুজ শ্যামল ও প্রাণবন্ত করতে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে নানা জাতের গাছ লাগানোর পাশাপাশি একটি খুব বিশেষ একটি ফলের গাছ লাগানো হয়েছে, যেটা কাটিমন। এই যে আমটি 12 মাস ব্যাপী ফল দেয়, সেই কাটিমন গাছের চারা রোপণ করা হয়েছে এখানে। আমাদের এই যে নানা ধরনের গাছ আমাদের চারপাশে, এদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে অন্যান্য কাজের পাশাপাশি। সেটা হলো বায়ুতে যে ধূলিকণা আছে সেটাকে শোষণ করে নেয়। এই গাছ থেকেই কিন্তু আমরা ফল পাচ্ছি, ফুল পাচ্ছি, ঔষধি উপকরণ পাচ্ছি এবং কাঠ পাচ্ছি। সুতরাং এই উপকার যদি পেতে চাই তাহলে এই বর্ষায় আমাদের কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে জোরে সোরে সারা বাংলাদেশ ব্যাপী। বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। গাছগুলো আমাদের জন্য অনেক উপকারী, এগুলো প্রকৃতির জন্যও ভালো। ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছগুলো বিতরণ হয়েছে তার মাধ্যমে আমরা অনেক খুশি হয়েছি। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো, আমাদের অক্সিজেন দেয়। এই গাছ যেমন আমাদের ফল ফুল সবকিছু দেয়, তেমনি আমরা এই গাছ থেকে অনেক শিক্ষাও নিতে পারি। আমরা খুবই আনন্দিত, আমরা গাছ লাগাবো, বৃক্ষরোপণ করব, যে ফল আসবে সে ফলটা ভবিষ্যতে আমরা খেতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। ফলের চারা দেওয়ার মাধ্যমে আমাদের একদিকে পরিবেশটা সবুজ থাকবে, আবার আমাদের পুষ্টির নিশ্চয়তা বিধান হবে। তাদের ভিতরে একটা চেতনা সৃষ্টি হবে যে আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ আমাদের খুব প্রয়োজন। সবুজ শ্যামল দেশ গড়তে কর্মসূচি অব্যাহত থাকবে জানান আয়োজকরা। সবুজে সাজায় বাংলাদেশ এর অংশ হতে পেরে তাদের মধ্যে একটা আনন্দ উপলব্ধি করতে পারছে। যে সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো তারা কিন্তু অত্যন্ত আনন্দের সাথেই তারা প্রত্যেকে তাদের বাড়িতে একটা প্রকৃতি সাজাতে পারবে এবং সে সাজানোর জন্য যে প্রকৃতি এবং জীবন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে আমি সাধুবাদ জানাচ্ছি। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির তারিখ 17 জুলাই ঠিক করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ওই দিন ঠিক করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা আলাদা মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।
এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। এটা আমরা আগামীকালকে চেয়েছিলাম, কোর্ট আমাদের উভয়পক্ষকে শুনেছে, শুনে এটাকে ডে আফটার টুমরো পরশুদিন এটাকে টপ আইটেম। সংবাদের পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি প্রতিপাদ্যে বাগেরহাটে 7 দিনের বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে 120 জন নিহত এবং 557 জন আহত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় 1400 বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন, যা স্বাস্থ্য সেবা ও মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে মানবিক পরিস্থিতির উন্নয়নের চুক্তি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এদিকে কাতারে ইসরায়েল ও হামাসের পরোক্ষ আলোচনার দ্বিতীয় সপ্তাহ চলছে, তবে সেখান থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানা গেছে। 2023 সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে 58,386 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1,39,077 জন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা। 18 জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালি ছবি মিসিং কেটি হারায়কো সূচনা। সাফটা চুক্তির আওতায় দীপেন্দ্র গাউসান পরিচালিত ছবিটি আমদানি করছে শো মোশন লিমিটেড। নেপালে মুক্তির পর বেশ আলোচিত ও প্রশংসিত হয় মিসিং কেটি হারায়কো সূচনা। ছবির প্রধান 2 চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হোসেন। সিনেমায় নেপালের তারাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র উঠে এসেছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় হবে প্রিমিয়ার শো। উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, পরিচালক, প্রযোজক সহ সিনেমার কলাকুশলীরা। কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদন করে সফল হয়েছেন চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার চাষিরা। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাষিদের কাছে সরবরাহ করা মৌল ধান বীজ থেকে উৎপাদিত ধানের চাল জিঙ্ক, অ্যামাইলোজ ও প্রোটিন সমৃদ্ধ। পুষ্টি সমৃদ্ধ ব্রিড ধান 50 একটি জনপ্রিয় জাত, যা বাংলামতি বা বাসমতি নামেও পরিচিত। এটি বোরো মৌসুমের একমাত্র সুগন্ধিযুক্ত আধুনিক চাল। এই ধানটা ফলন করে আমাদের খুবই সচ্ছলতা এসেছে কৃষকদের মাঝে, এবং এই ধানটা আমরা 50 ধান আমরা বিছনের জন্য রেখেছি। ওনাদের পরামর্শ এই ধানটা আমি করেছি, ধানটা খুবই ভালো দেখছি, ধানটা ফলনও যাবে। এটা ওয়েব ফাউন্ডেশন থেকে এটা 96 ধান, পুষ্টি সমৃদ্ধ ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি ওয়েব ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলায় 25 জন কৃষকের মাধ্যমে ধান বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। বীজ হচ্ছে কৃষির অন্যতম প্রধান উপকরণ। এই ক্ষেত্রে বীজটি যদি ভালো হয় বা মানসম্মত হয় এবং সেটি যদি কৃষকের হাতে থাকে, তাহলে কৃষির কার্যক্রম পরিচালনা করা, ফসল উৎপাদন করা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে ওয়েব ফাউন্ডেশন এটি পজিটিভ ভূমিকা রাখছে। প্রতি বছর আউশ, আমন ও বোরো মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিড কাছ থেকে
উচ্চ ফলনশীল নতুন জাতের ধানের মৌল বীজ সংগ্রহ করে এবং চাষিদের প্রদর্শনীর মাধ্যমে ধান বীজ সম্প্রসারণের ভূমিকা রাখলে দেশে ভালো মানের বীজের চাহিদা পূরণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। প্রকৃতি রক্ষায় ব্রত নিয়ে আসা বর্ষা ঋতুকে বরণ করে নিল শরীয়তপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। বৃষ্টির রিমঝিম শব্দ আর সোদামাটির গন্ধ বাস্তবে নিয়ে এলো গানে ও কবিতার ছন্দে শরীয়তপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ। তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাইব্রেরির প্রধান ফটকের সামনে দেয়াল নির্মাণ নিয়ে। প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে লাইব্রেরি সংরক্ষণ সহ আধুনিকায়নের দাবি সচেতন মহলের। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। আজি অন্ধকার দিবা, বৃষ্টি ঝড়ো ঝড়ো, দুরন্ত পবন অতি, আক্রমণে তার অরণ্য উদ্যত বাহু করে হাহাকার। মেঘদূত কবিতায় কবিগুরু এভাবে বর্ষার জল, ছলছল হাওয়া, উচ্ছল রূপের ছবি আঁকলেও এবার ঋতুরানী বর্ষার আগমন ঘটে অনেকটা পঞ্জিকার শাসনকে প্রাধান্য দিয়েই। এই চিন্তা থেকেই শরীয়তপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যিক এবং লেখকদের নিয়ে এবারের বর্ষাবরণের আয়োজন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বর্ষাকে আমরা হারিয়ে ফেলছি, নতুন প্রজন্ম বর্ষার সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্ষাবরণ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরির প্রবেশপথের দেয়াল অপসারণ সহ আধুনিকায়নের দাবি কবি সাহিত্যিক, পাঠক সহ সংস্কৃতি অনুরাগীদের। পাবলিক লাইব্রেরিটা শরীয়তপুরের সাহিত্য সংস্কৃতির প্রতিজ্ঞাকারী নয়, শুধু শরীয়তপুরকে চেনার একটা অন্যতম উপায়। নিরাপত্তার অজুহাতে এই পাবলিক লাইব্রেরির গেটটা যে বন্ধ করে দেওয়া হয়েছে। 1978 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী প্রতিষ্ঠা করেন শরীয়তপুর পাবলিক লাইব্রেরি। ওই জনপদে জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয় লাইব্রেরিটি। এই জ্ঞানগিরের ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারি, এটা যাতে পুরানো ঐতিহ্যে ফিরে আসে, আমি সেই প্রত্যয় ব্যক্ত করছি। লাইব্রেরিটি আরো প্রাণবন্ত করার দাবি সংশ্লিষ্টদের। প্রাক্তন হিসাবে আমার দাবি যে এই লাইব্রেরির সামনে একটা দৃষ্টিনন্দন গেট করে হোক এবং সেই গেট দেখে যেন লাইব্রেরিতে আসে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে লাইব্রেরিটি রক্ষার দাবি জানিয়েছেন কবি সাহিত্যিক, পাঠক সহ শরীয়তপুরের সংস্কৃতি প্রেমীরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে এআই প্রযুক্তি নির্ভর কোয়ালিটি কিং XC60 স্মার্টফোন উন্মোচন করেছে। রাজধানীর মিরপুরে অনার বাংলাদেশের প্রধান কার্যালয়ে নতুন স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। উদ্বোধন আয়োজনে ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাঙ্গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, হেড অফ বিজনেস মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অন্যরা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। আর অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। এনামুল কবির রূপমের রিপোর্ট। 20 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত নেতা, বিভিন্ন কারণে বিতর্কিত নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার দাপটে কাঁপত শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জ। এবার শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে
দুর্নীতি দমন কমিশন দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৬,৬৭,০০,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারেরও অনুসন্ধান করছে দুদক। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। সাবেক এমপি শামীম ওসমানের 2 ছেলে ও 1 মেয়ের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে অনূর্ধ্ব 5 বছরের শিশুদের নিয়ে নাগরিক সমাজ প্ল্যাটফর্মের জাতীয় সম্মেলন হয়েছে। বাংলাদেশের রাইট টু গ্রো কনসোর্টিয়ামের সহায়তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শিশুদের অপুষ্টি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, ভবিষ্যতের জন্য বহুপক্ষীয় অংশীদারিত্ব ও কার্যকর নেটওয়ার্ক গঠনের ভিত্তি তৈরি করতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা পর্যায় থেকে প্রায় 85 জন অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ উইংয়ের যুগ্ম সচিব ফজলে আজিম ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডাক্তার আক্তার ইমাম। বক্তৃতা করেন ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও রাইট টু গ্রো এর স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন ডক্টর তারিকুল ইসলাম, প্ল্যাটফর্মের চেয়ারপারসন সাইকা সিরাজ, সেভ দ্য চিলড্রেনের পরিচালক তানিয়া শারমিন, ACF এর পরিচালক তপন চক্রবর্তী, HLPF এর সভাপতি শফিকুল ইসলাম ও অন্যরা। 18 জুলাই থেকে দেশের 3টি বিভাগীয় শহরে স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার 2025 শুরু হবে। 24 জুলাই পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় এই এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পাবেন মালয়েশিয়ায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ভর্তির সুযোগ। রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে এই কথা জানান আয়োজকরা। এই মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্রি এয়ার টিকিট, ল্যাপটপ ও গুডি ব্যাগ। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি মালয়েশিয়ার রাষ্ট্রদূত বক্তব্য রাখেন। বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 65 বছর। সাইদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি প্রখ্যাত শিক্ষা অনুরাগী, ভাষা সৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তিনি স্পেনে অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তার ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিজনেস লিডার ও সমাজসেবী হিসেবে দেশ বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হন তিনি। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গরমের এই সময়টায় সৈকতে বেড়ানো সহ নানা আনন্দ উদযাপন করেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্র সৈকতে আনন্দ ঘন সময় কাটাতে বার্মিংহামের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ডে ট্রিপের আয়োজন করা হয়। 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। সোরবান মিয়ার ভিডিও চিত্রে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। প্রকৃতি ছোঁয়া পেতে পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতে ছুটে চলেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলে এমন উদ্যোগ। It's great to see them bringing out the community here. Around 300 people have come here from Birmingham to enjoy this beautiful day and the surrounding. এবং আজকের এই সমুদ্র সৈকত দেখে আমাদের জাফলংয়ের কথা মনে পড়লো। অত্যন্ত সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিবেশ এখানে। সমুদ্র সৈকতটি দেখতে খুবই ভালো। সমুদ্র সৈকতে বেড়াতে আসে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। It's really wonderful. Really thank you to Bangladesh Welfare Association for bringing us over here. It's really lovely, nice sunny weather. I really enjoyed my time here and it was very fun to be here. And thank you for whoever invited me. সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। আমি দেখতে পাচ্ছি কমিউনিটির সবাই খুবই আনন্দ উৎসব করতেছেন, খুবই উৎফুল্ল, খুবই এনজয় করতেছেন। আমি আশা করব বাকি সময়টুকুও যেন ওনারা আনন্দ উপভোগ করেন। এবং আজকে যারা এসেছেন
সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটির অনেক মুরব্বিয়ান এসেছেন, আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরা এসেছেন, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন, সবাইকে সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বছরের এই সময়টির জন্যই ব্রিটেনবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসিয়ে অনাবিল আনন্দ উপভোগ করাই থাকে তাদের মুখ্য উদ্দেশ্য। বিশেষ করে বাচ্চারা এই সময়টিকে খুব আনন্দের সহিত উপভোগ করে। ব্রিটেনের লন্ডন সমুদ্র সৈকত থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক সড়কটির বিভিন্ন স্থান ভেঙে বেহাল দশা সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলাচলকারীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। 2001 সালে হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক 16 কিলোমিটারের সড়কটি নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে বানিয়াংচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ও হাওর এলাকার মানুষ হবিগঞ্জ জেলা সদরে যাতায়াত করেন। এই গুরুত্বপূর্ণ সড়কটি 2003 সালে কার্পেটিং করা হয়। এরপর বিভিন্ন স্থান ভেঙে গেলে 2022 সালে রাস্তাটি সংস্কার করা হয়, কিন্তু 3 বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক দুর্যোগ পোহাতে হয় এবং এই রাস্তার মাধ্যমে প্রতিনিয়ত দুর্ঘটনার মতন ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্টও করছে এবং মারাও গেছে। আমরা দেখুন এই রাস্তায় গাড়ি যাতায়াত করতে পারে না, মানুষ যাইতে পারে না, কেননা একদিন গেলে একদিন যাওয়ার সম্ভাবনা হয় না। কেন হয় না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবাই আবেদন জানাই যত দ্রুত পারে একটু কাজটা করার জন্য। জনদুর্ভোগ লাঘবে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। আমরা 2025-26 অর্থবর্ষে জিওবি মেইনটেন্যান্সের আওতায় রাস্তাটি মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে। রাস্তাটি মেরামত করা হলে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধা হবে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। শুকনো মৌসুমের আগেই সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA আয়োজন করে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন NSDA এর চেয়ারম্যান রেহানা পারভিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন। বক্তারা বলেন, পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হিসেবে তরুণদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই শহীদ দিবসে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের আন্দোলনই গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে বলে বিএনপির দাবি। 71 ও 24-এর গণহত্যাকারীদের সঙ্গে ঐক্য সম্ভব নয় মন্তব্য। জুলাই আন্দোলনে নারীদের সাহসী উত্থান উদযাপনের রাজধানীতে সমাবেশ ও মশাল মিছিল। নারীর প্রতি সব বৈষম্য নিরসনের আহ্বান। বাংলাদেশের আগামী নির্বাচন যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে মনে করে ফ্রান্স। আওয়ামী লীগের জন্য অংশ নেওয়া কঠিন হবে মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান। এবং সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে শান্তি মাজির হ্যাট্রিকে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। আফিদাদের টানা তৃতীয় জয়। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।